চাঁদাবাজির অভিযোগে গুলশান থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৩ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে জানিয়েছে পুলিশ। ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ১৭ জুলাই ১০ লাখ টাকা নেন গ্রেপ্তারকৃতরা। বাকি ৪০ লাখ টাকা নিতে গেলে তাদের আটক করে পুলিশ। শনিবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসার সামনে থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান গুলশান থানার ওসি হাফিজুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম, পরিচয় ও গ্রেপ্তারের ছবি প্রকাশ করেনি পুলিশ। এর মধ্যে মুন্না, সিয়াম ও সাদাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। এদিকে রাতেই তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম। রিয়াদ সহ 4 জন একটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বাকি আরেকজন অন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অ্যাডাফ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। অস্ট্রেলিয়ান যে প্রবাসী আবু জাফর সাহেব, উনি বাদী একটা অভিযোগ দাখিল করছে, এ ব্যাপারে আমরা মামলা প্রক্রিয়াধীন। আগে যে ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ঘুষ দিতে হচ্ছে ৫ লাখ টাকা। সুশাসন ও নিয়ন্ত্রণ না থাকায় এই অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকার ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে, যা বিশ্বের ইতিহাসে বিরল। বিগত ১.৫ দশকে স্বৈরশাসক দ্বারা কিভাবে অর্থনীতি নিষ্পেষিত হয়েছে তা নিয়ে বই লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। অর্থনীতি, শাসন ও ক্ষমতা নামে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনা সরকারের সময়ের লুটপাটের কথা তুলে ধরেন। বাংলাদেশের বিবর্তনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুগ। এই সময়ের মধ্যে আমরা দেখলাম কিভাবে কর্তৃত্ববাদী শাসন পুরোপুরি এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসনে উপনীত হয়ে সার্বিকভাবে জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার পর্যায়ে চলে গেছিল। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, গত বছরের আগস্টে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন দেখা গেছে ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে, যা বিশ্বের ব্যাংকিং খাতের ইতিহাসে বিরল। পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখে নাই। ব্যাংকের ৮০% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। ধরেন ২০,০০০ কোটি টাকা আউটস্ট্যান্ডিং, ১৬,০০০ কোটি টাকা নাই। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারে কোনো জবাবদিহিতা না থাকায় দুর্নীতি বেড়েছে বহুগুণে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামনে বড় বিপদে ফেলতে পারে বলেও মনে করেন তিনি। আগে ঘুষ দিতাম ১ লাখ টাকা, এখন দিই ৫ লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও। বক্তারা বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি না থাকার সুযোগ নিয়েছে লুটপাটকারীরা। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কারের তাগিদ দেন তারা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতার উপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, অভ্যুত্থানের ১ বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার মৌলভীবাজার ও কিশোরগঞ্জে জুলাই পদযাত্রায় এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ২৬তম দিনে শনিবার দুপুরে এনসিপির নেতাকর্মীরা মৌলভীবাজারে পৌঁছালে তাদের স্বাগত জানায় ছাত্র জনতা। শোভাযাত্রা শেষে শহরের শাহ মোস্তফা সড়কে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গেল বছরের আগস্টে হবিগঞ্জের বানিয়াচং থানায় পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতার উপর চাপানো হচ্ছে। যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন্ট করে তোলা হচ্ছে, এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। গোটা সংস্কারের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। শেখ হাসিনার পুলিশ, ছাত্রলীগ, সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরোচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল। সন্ধ্যায় এনসিপির নেতাদের গাড়িবহর পৌঁছায় কিশোরগঞ্জে। পরে শহরের পুরনো স্টেডিয়ামের সামনে সড়ক থেকে পদযাত্রা শুরু করেন তারা। পথসভায় যোগ দিয়ে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নিজের বাবাও যদি দুর্নীতি করে, তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে, ৩০,০০০ টাকা বেতন
দিয়ে কিভাবে 40,000 টাকার বাসায় থাকে। এনসিপির জুলাই পদযাত্রার রোববারের কর্মসূচি শেরপুর ও নেত্রকোনায়। সুসংহত হতে হবে। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে 35 জন। এখনও ভর্তি 36 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, আর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে 2 জনকে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। আয়ানের হাসিমাখা মুখ বলে দিচ্ছে বিমান বিধ্বস্তের ভয়াবহ মানসিক ক্ষত কাটিয়ে বাড়ি ফেরা কতটা আনন্দের। হাসপাতাল থেকে ছাড় পেয়ে মা বাবার সাথে ঘরে ফিরছে সে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় 5 দিন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা শেষে শনিবার দুপুরে ছাড়পত্র দেয়া হয় আয়ান ও রাপসি নামে 2 শিক্ষার্থীকে। সন্তানকে পেয়ে আবেগাপ্লুত পরিবার। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক, আমি দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরিয়ে দেখ সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এটা প্রত্যেকটা বাচ্চাদের জন্যই দোয়া রইল। আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে প্রত্যেকটা সন্তানকেই সুস্থ অবস্থায় ফিরিয়ে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, সেখানে চিকিৎসাধীন 36 জন। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, 9 জন গুরুতর। তাদের জন্য বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। ডিসিশনগুলো আমরা আমাদের যে চিফ, প্রত্যেকটি ইউনিট চিফ আছে, তারা সবাই মিলে বসে আমাদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ড সহ বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ আমরা বসেছিলাম। বসে একেবারে ইনানিমাস, মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ডিসিশনগুলো নিয়েছি। ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। তিনি জানান, হাসপাতালে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। আগামী সপ্তাহে আরও 10 জনকে ছাড়পত্র দেয়া হবে। ক্রিটিক্যাল যেগুলো, সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে, তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি। আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারব ইনশাল্লাহ। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো বেশিরভাগই শিশু শিক্ষার্থী। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, গতকালকে দুপুরে যে ব্রিফিং হয়েছিল, তারপরে আজকে পর্যন্ত যে কয়জন সেখানে চিকিৎসা নিচ্ছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি জানিয়েছেন? বেশি আশঙ্কাজনক যারা রয়েছেন, বলা হচ্ছে যে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। তো সার্বিক পরিস্থিতি কেমন? দেখুন, এখানে যে শিক্ষার্থীরা চিকিৎসাধীন আছেন, যারা পুরো এসেছেন মাইলস্টোনের ঘটনার ফলে, তো তাদের ব্যাপারে এখানে যখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়, অর্থাৎ এখানকার পরিচালক গতকাল যেরকম দুপুরের পরে ব্রিফ করেছিলেন, আজকে ওরকম ব্রিফ করবেন বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য কিন্তু, আজকের কোনো তথ্য, গতকাল ব্রিফ করার পর আজকের আর কোনো তথ্য কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত নেই। আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নেই। অনানুষ্ঠানিকভাবে যেসব তথ্য আছে সেগুলি আসলে প্রচার করার মতো না। যাই হোক, আমরা যতদূর জেনেছি যে 36 জন ভর্তি আছেন, গতকাল তো ব্রিফিংয়ে বলাই হয়েছিল যে তাদের 4 জনের অবস্থা ক্রিটিক্যাল এবং সেখান থেকে 9 থেকে 10 জনের অবস্থা গুরুতর বলা হয়েছিল, এবং আশা করা হয়েছিল যে আগামী 1 সপ্তাহের মধ্যে সেখান থেকে অন্তত 10 জনকে তারা ছাড়তে পারবেন, এবং তাদের এই যে আত্মবিশ্বাসটা যে আগামী 1 সপ্তাহের মধ্যে 10 জনকে ছাড়া যাবে, অর্থাৎ তাদের অবস্থা উন্নতি হবে, এরকম কিন্তু বিষয় তাদের কাছে পরিলক্ষিত হয়েছে চিকিৎসকদের কাছে। কারণ বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি কিন্তু ভারত, সিঙ্গাপুর এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে এসেছেন উন্নততর চিকিৎসা নিশ্চিত করার জন্য, এবং তাদের সাধ্যের সবটুকুই কিন্তু তারা করছেন বলে আমরা জানতে পেরেছি। যে কয়জন ক্রিটিক্যাল অবস্থা আছে, অর্থাৎ 4 জন, তাদের 1 জন কিন্তু ভেন্টিলেশনে আছে, এটাও আমরা জানতে পেরেছিলাম। তাদের অবস্থা কতটুকু উন্নতির দিকে, সেই বিষয়গুলিও কিন্তু আজকের ব্রিফিংয়ে তুলে ধরা হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা অপেক্ষা আছি সবশেষ তথ্য, যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য পাওয়ার। সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা পরবর্তী তথ্যগুলো জানাতে পারবো, অর্থাৎ কয়জনের অবস্থা উন্নতির দিকে গেল বা কয়জনের অবস্থা আরো অবনতির দিকে গেল, সবকিছু কিন্তু তখন পরিষ্কার হবে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ। স্বপন, নিশ্চয়ই আনুষ্ঠানিক ব্রিফিং জানালে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। জুলাই গণহত্যার বিচার দ্রুত করার তাগাদা থাকলেও নির্ভুল করতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার সোসাইটি স্মরণ সভায় এই কথা বলেন তিনি।
সভায় জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদের কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতা সার্জিস আলম। শনিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্মরণ সভার আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি। স্মরণ সভায় গণহত্যার বিচার ও জুলাই সনদ এই মাসের মধ্যেই বাস্তবায়নের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। এই বিচার এবং এই জুলাই সনদ এই দুটোই হচ্ছে শহীদদের সম্মানার্থে সবচেয়ে বেশি জরুরি। এখন শহীদদের কোনো বিনিময় হতে পারে না। রাষ্ট্রের কাছে আমি আমার বড় সম্পদ দিয়েছি, রাষ্ট্রের কাছে আমি আমার সম্পদের বড় সম্মান চাই। জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদের কোনো রাজনৈতিক দলের না হওয়ার আহ্বান সার্জিস আলমের। দয়া করে আমার এই শহীদ পরিবার যেন কোনো দলের না হয়ে যায়। যেদিন আপনারা কোনো দলের হয়ে যাবেন সেদিন আপনারা আর আপনাদের অধিকারের জন্য কথা বলতে পারবেন না। 31 জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ না আসে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। ছাত্র জনতার অভ্যুত্থান না হলে বহু মানুষকে এখনো কারাগারে থাকতে হতো বলে মন্তব্য জামাত আমিরের। তারা জুলাই সনদের কথা বলেছেন, এটি তো বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির সনদ। যদি জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে তাদের জীবন দিয়ে আমাদেরকে পরিবর্তন এনে না দিতেন, আমরা এখানে বসতাম নাকি আমরা কেরানীগঞ্জে থাকতাম, আমরা কাশেমপুরে থাকতাম। গণহত্যাকারীদের বিচার দ্রুত করার দাবি জানিয়ে জামাত খোলাসা করে বলেছে তারা অন্যায় ও অযৌক্তিক বিচারের বিপক্ষে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে বেড়াতে এসে বখাটে কিশোর চক্রের ছুরিকাঘাতে খুন হয়েছেন ফজলে রাব্বি সুমন নামে এক যুবক। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে সানি নামে একজন। পুলিশ বলছে আন্তঃকোন্দলের জেরেই এই হত্যা। নিহত সুমন ও হত্যাকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। শনিবার সকালে মোহাম্মদপুরে বোনের বাড়ি বেড়াতে আসেন ফজলে রাব্বি সুমন। স্বজনরা জানান দুপুরে ফোন পেয়ে ঘর থেকে বের হন। রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় ছুরিকাঘাত করে তারই পরিচিত সন্ত্রাসীরা, ছিনিয়ে নেয় মোবাইল ফোন। গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বিকেল ৩টার দিকে মারা যান সুমন। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। একটা লোক আসছে আমার চিনে, বলতেছে এমন এমন তোমার ভাইরে না একজন আঘাত করছে। কি আঘাত করছে? আমার ভাবি দৌড় মাইরা বের হয়েছে। বের হওয়ার পরে আমি ওদিকে গেছি, যাওয়ার পর দেখি আমার ভাইয়ের রক্ত দিয়া পুরো বুদ্ধিজীবীর মাটি বইরা গেছে আমার বাইরে। মোবাইল জন্য টানাই করছে, মোবাইল জানে কে পরে পোজ দিছে না, পোজ দেওয়ার পর রক্ত দিয়েছে, রক্ত জ্বলিয়ে আছে না, পরে মারা গেছে। ঘটনার পরপরই অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার হন সানি নামে একজন। অন্তঃকোন্দল থেকে এ হত্যা ধারণা পুলিশের। মুন্না নামে আরেকজন কিশোর গ্যাংয়ের একজন সদস্য, সে এই হত্যাকাণ্ডটি ঘটাইছে। তো মুন্নার পিসিপির আমরা চেক করে দেখলাম যে মুন্নার নামে বিভিন্ন থানায় 5-এর অধিক মামলা রয়েছে। নিহত সুমনের এখন পর্যন্ত আমাদের হাতে প্রায় 10টির অধিক মামলা, বিভিন্ন মামলা। সেই তার নিজস্ব থানা বুরহানুদ্দিনে কয়েকটি মামলা আছে, ঢাকা শহরে মুগদা থানায়ও কয়েকটি মামলা আছে। স্ত্রী ও 2 সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় ভাড়া থাকতেন সুমন। চাকরি করতেন একটি হার্ডবোর্ডের দোকানে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহুল আলোচিত এস আলম গ্রুপের কবজায় থাকায় ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার প্রায় 100% ঋণই এখন খেলাপি। সংশ্লিষ্টরা বলছে নানা কায়দা করে ব্যাংক থেকে নামে বেনামে ঋণের নামে বিরাট অঙ্কের টাকা সরিয়েছে এস আলম গ্রুপই। সহায়ক জামানত না থাকায় এসব ঋণ আদায় নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে মোট ঋণ বিতরণ করা হয়েছে 2452 কোটি টাকা। এর মধ্যে 2437 কোটি এখন খেলাপি, যা মোট ঋণের 99.38%। সংশ্লিষ্টরা বলছে খেলাপি ঋণের প্রায় 2306 কোটি টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। নামে বেনামে 33টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ঋণ নেওয়া হয়। ব্যাংক সংশ্লিষ্টরা বলছে এসব ঋণ গত সরকারের আমলে দেওয়া হয়েছিল প্রধান কার্যালয়ের নির্দেশনায়। সে সময় ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের কাছে। গত 5 আগস্টের পর থেকে খোঁজ নেই ঋণ গ্রহীতাদের। খেলাপি আদায়ে এখন তাই কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে ব্যাংক।
সরাসরি মন্তব্য না করলেও টেলিফোনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্মকর্তারা। বিবেচনা করা হয় না, রিপেমেন্ট শিডিউল বা প্রসপেক্ট এটা হবে কি হবে না এটার উপর ডিপেন্ড করে কোয়ালিটি জাজমেন্টে ক্লাসিফাইড করে। ক্লাসিফাইড হওয়ার পরে হচ্ছে এখন ওই লিগাল অ্যাকশন ছাড়ার কোনো সুযোগ নেই, আমরা তারা ব্যক্তিগত ইলেকশনে যাচ্ছি। কোনো ধরনের সহায়ক জামানত ছাড়া দেয়া এসব ঋণ আদায় আদৌ সম্ভব হবে কিনা সেটি নিয়েও আছে ধোঁয়াশা। এমনভাবে সে অপরাধগুলো করেছে যাতে কেউ কোনো ধরনের সেটাকে চিহ্ন রাখতে না পারে। সমস্ত ক্ষমতায় ছিল তারা, প্রশাসন ছিল তারা, ব্যাংকের সমস্ত কল কাঠামো তাদের হাতে ছিল। সুতরাং ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিলেও সেই তথ্য পাওয়ার কোনো সুযোগ ছিল না। ইভেন বাংলাদেশ ব্যাংক পর্যন্ত তাদেরকে সহায়তা করেছে এই ধরনের টাকা আত্মসাতের জন্য। আমাদের জীবনের প্রয়োজনে আমরা যদি কোথাও লোন চাই, আমাদের সেই লোনটি অনুমোদন হওয়ার জন্য অনেক সময় লাগে, অনেক কাগজপত্র দিতে হয়, অনেক ধর্ণা দিতে হয়, অনেক পিছনে পিছনে ঘুরতে হয়। আর ওনাদের কিন্তু শুধু হুকুম দিলেই হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য আরও বলছে 2013 সালে লাইসেন্স পাওয়া এই ব্যাংকের বিতরণ করা মোট ঋণ 27,767 কোটি টাকা, যার প্রায় 62% এককভাবে নিয়েছে এস আলম গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একটি গ্রুপ কোনো ব্যাংক থেকে মূলধনের 25% বেশি ঋণ নিতে পারে না। তবে ওরিয়ন গ্রুপ জনতা ব্যাংক থেকে নিয়ম বহির্ভূত ঋণ নিয়েছে। জনতা ব্যাংক বলছে সমঝোতার মাধ্যমে তারা এই ঋণ আদায়ের চেষ্টা করছে। তবে বিশ্লেষকদের মতে ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরাতে অনিয়মে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগের 1.5 দশকে নিয়ম না মেনে ক্ষমতার দাপট দেখিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে একের পর এক ঋণ নিয়েছে ওরিয়ন গ্রুপ। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকে এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,579 কোটি টাকা, যা কেন্দ্রীয় ব্যাংকের আইন ভেঙেই দেওয়া হয়েছে। জনতা ব্যাংকের এই শাখা থেকে ঋণের ছড়াছড়ি। ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিংয়ের ঋণ 1200 কোটি টাকা, সোনারগাঁ পাওয়ার 302 কোটি টাকা, মেঘনাঘাট পাওয়ার 98 কোটি টাকা, ডিজিটাল পাওয়ার 210 কোটি টাকা, আর ওরিয়ন ইনফিউশনের ঋণ রয়েছে 93 কোটি টাকা। তবে এসব ঋণ আদায়ে তেমন অর্জন নেই জনতা ব্যাংকের। যে বড় বড় খেলাপি যেগুলো সেই সমস্ত থেকে ঋণ আদায় করা রাতারাতি কিন্তু সম্ভব না। আমরা বিভিন্ন ধরনের টুলস যেগুলো আমাদের হাতে আছে সবগুলো টুলস আমরা ইউজ করছি, সেভাবে এগিয়ে যাচ্ছি এবং একটা কনসোর্টিয়াম করে দেওয়া হয়েছে বড় ঋণটা আদায়ের ক্ষেত্রে, সেটা কাজ করছে। তো এই জায়গাগুলোতে কাজ একটু সময় সাপেক্ষ, আমরা আশাবাদী যে সেখান থেকে তার রেজাল্ট পাবো। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যবসায়ী গ্রুপ তার মূলধনের 25% পর্যন্ত ঋণ নিতে পারে। ওরিয়ন গ্রুপ সেই সীমা অতিক্রম করে প্রায় 18 গুণ ঋণ নিয়েছে জনতা ব্যাংক থেকে। তবে 2026 সাল পর্যন্ত ঋণ শোধের সময় পেয়েছে ওরিয়ন। বড় বড় শীর্ষ খেলাপি রয়েছে অনেক, কিন্তু শীর্ষ খেলাপিরাও যদি তাদের প্রতিষ্ঠান চালু রাখে এবং সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত তারা তো এদেশের খেটে খাওয়া মানুষ, তাদের কথা তো বাংলাদেশ ব্যাংক ইগনোর করতে পারে না। এই কারণে যুক্তিসঙ্গত সময়ে টাইম এক্সটেন্ড করাচ্ছে, কিন্তু ওই ব্যাংকগুলোর বোর্ডকে কন্টিনিউয়াসলি মনিটর করা হচ্ছে যে এই ঋণগুলো যাতে কোনো প্রকার ডাইভারশন না হয়। খেলাপি যারা হয়েছে বেশিরভাগই কিন্তু যারা অর্থবান ব্যক্তি, তাদের কাছেই কিন্তু খেলাপিনের সিংহভাগটা কিন্তু তাদের কাছেই আছে। কাজেই এই ঋণটাকে আদায় করার জন্য তার জন্য আইনগত বা ব্যবস্থাগত যে ধরনের পরিবর্তন করা দরকার সেগুলোকে দ্রুততার সঙ্গে করে যাতে আদায় করা যায়। এসব নিয়ে ওরিয়ন গ্রুপের সাথে কথা বলতে চাইলেও তারা এ ব্যাপারে কোনো কথাই বলেনি গণমাধ্যমের সাথে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লোকসান কমাতে আলুর দাম বাড়াতে চায় হিমাগার মালিক সমিতি। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে তারা। উৎপাদন খরচই উঠছে না বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে কার্যকর তদারকির তাগিদ ক্যাবের। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টন। চাহিদার পুরোটাই পূরণ হয় দেশীয় উৎপাদন থেকে। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় চলতি বছর বেশি উৎপাদন করে কৃষক, যার পরিমাণ প্রায় 1,30 লাখ টন। চাহিদার চেয়ে প্রায় 40 লাখ টন বেশি আলু উৎপাদিত হওয়ায় দাম কম বাজারে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে,
যা গত বছর একই সময় ছিল প্রায় ৬০ টাকা। হিমাগার মালিক সমিতি বলছে বর্তমানে হিমাগারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৫ টাকায়। এর সঙ্গে রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় ২৫ টাকা। এমন পরিস্থিতিতে দাম না বাড়ালে বড় ধরনের লোকসানে পড়বে কৃষক ও হিমাগার মালিকরা। পাশাপাশি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে আলু বিক্রি কার্যক্রম চালুর অনুরোধ তাদের। এখন বাজারের এমন পর্যায়ে যে বাজার আমরা ১১ টাকা ১০ টাকা আলু বেচতেছি। যাদের মাধ্যমে এই আলুটা উৎপাদিত হচ্ছে তাদের কিন্তু ওই আগ্রহ বলেন অথবা তাদের সেই অবস্থা থাকবে যেখানে সে আগামী বছরও আলু প্রোডাকশন করতে পারে। তো সেই কথা চিন্তা করেই মূলত আমাদের এই অ্যাপ্লিকেশনটা দেওয়া অথবা তাদের কাছে হয়তোবা এই সুপারিশটা আমরা পেশ করেছি। ভোক্তাদের স্বার্থে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষকদের দিকেও আলাদা নজর দেওয়ার পরামর্শ ক্যাবের। উৎপাদনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসলে কৃষকের তো অনেকখানি বিবেচনা করা দরকার, তারপরে ভোক্তা পর্যায়ে যেন এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে সে বিষয়টা দেখা দরকার। দেশে ছোট বড় মিলিয়ে হিমাগার রয়েছে প্রায় ৪০০টি। এসব হিমাগারে বর্তমানে প্রায় ৩৫ লাখ টন আলু সংরক্ষিত আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজারে বেতন ভাতা বাড়ানোর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানা শ্রমিকরা। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, এই বিক্ষোভটি কখন নাগাদ থেকে শুরু হয়েছে? যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে কি? দেখুন, আজকে ভোর 6:30 থেকে জৈনবাজার এলাকায় আরেক সিরামিক্সের শ্রমিকরা রয়েছেন, তারা 10 দফা দাবিতে এখানে আন্দোলনে নেমেছেন এবং তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে এখানে যারা শিল্প পুলিশ এবং থানা পুলিশ সহ এখানে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সদস্যরা এখানে এসে তাদেরকে টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছেন। এবং এই তাদের সঙ্গে কিন্তু শ্রমিকদের কয়েক দফা ধাওয়া পাল্টাতে হয়েছে এবং এখন পুলিশ এক পাশে অবস্থান নিয়েছেন এবং শ্রমিকরা আরেক পাশে রয়েছে এবং তারা ভিতরে কিছু যে গলিগুলো রয়েছে সেই গলিতে নিয়ে গিয়ে অবস্থান নিয়েছেন এবং পাশে সেনাবাহিনী এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্য তারা অবস্থান নিয়েছেন। এবং যেমন ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি রয়েছে, এখানে বিক্ষিপ্তভাবে হালকা কিছু গাড়ি চলাচল করছে। তবে দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ 6:30 থেকে দীর্ঘক্ষণ সময় নিয়ে কিন্তু এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় শত শত গাড়ি কিন্তু বিভিন্ন পয়েন্টে আটকে আছে এবং যাত্রীদের ভোগান্তি বেড়েছে। শ্রমিকরা যেটি বলছেন যে তাদের যে 10 দফা দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যারা শ্রমিক রয়েছেন তাদেরকে প্রথমে বুঝিয়ে এই মহাসড়ক থেকে সরিয়ে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হয়, কিন্তু তারপরেও তারা এখানে অবস্থান নেওয়ার কারণে পুলিশ এক পর্যায়ে এখানে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে লাঠিচার্জ করে। ফলে এই যে মহাসড়ক এখান থেকে কিন্তু শ্রমিকরা সরে গেছে। তবে যান চলাচল এখনই কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি, যদিও হালকা কিছু যানবাহন বিক্ষিপ্তভাবে চলাচল করছে, কিন্তু স্বাভাবিক যে গাড়ি চলাচল সেটি কিন্তু এখনো শুরু হয়নি এবং এখনো কিন্তু শ্রমিকরা কারখানার আশেপাশে বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে আছে। তো এই ছিল গাজীপুরের এখানে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের সর্বশেষ খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। এই ছিল বিরতিহীন সংবাদে। ধন্যবাদ সবাইকে।